গুলি লাগার পরে পাটা জিম করে উঠে, তারপর আর পায়ে কোনো চেঞ্জ ছিল না। মানে এক পায়ে একটা লাফ দিয়ে সামনে এক গুলিতে পড়ে যায়। যেহেতু গুলিটা রাস্তার পাশে ছিল, আমি রাস্তার পাশে পড়ে থাকি। রাস্তার পাশে পড়ে থাকলে তখনও গুলি, অনেক গুলি চলতেছে। পরে পায়ের দিকে তাকিয়ে দেখলাম যে অনেক রক্ত ঝরছে পা থেকে, যেমন গরু জবাই করলে রক্ত ঝরে, এইভাবে রক্ত ঝরছে। এত রক্ত বের হয়ে গুলি করার পরে আমি কখনো ভাবি নাই। তারপরে আমি এইভাবে পড়ে থাকি এখানে। পড়ে থাকার পরে আমি বাঁচতে চাচ্ছিলাম। আমার বিভিন্ন কথা মনে হচ্ছিল যে আমি তো পরিবারের কারো কাছ থেকে বলে আসি নাই, তারা বারবার আমাকে নিষেধ করছে আসার জন্য আন্দোলনে। হ্যাঁ, মাদ্রাসার শিক্ষকরা আমাকে না করছে, তারপর আমি আসছি। তো এখন যদি তাদের কাছ থেকে কোনো কিছু না বলার আগে আমি চলে যাই দুনিয়া থেকে, তাহলে তো তাদের কাছ থেকে অনেক ঋণী হয়ে থাকবো। তারপর আমাদের সাথে অনেক হিসাব নিকাশ আমার কাছে আছে। তো এই বিভিন্ন বিষয় আমার মনে পড়ছিল। তো তাই আমি মরার ভান করে অনেক সময় পড়ে থাকি এখানে। যখন অনেক সময় হয়ে যায় তখন রক্ত তো বের হচ্ছে, অনর্গল রক্ত বের হয়ে যাচ্ছে। তো হঠাৎ আমার শরীর নিস্তেজ হয়ে আসছে। নিস্তেজ হয়ে আসতেছে, আমার চোখে আর কিছু ভাসছে না, তখন সবকিছু হলুদ হয়ে যাচ্ছে। তখন আহ, পায়জামার পকেট থেকে আমি মোবাইলটা বের করে আমি আহ, একজনের কাছে কল দিই। কার কাছে কল দিচ্ছি আমি বলতে পারি না। প্রথম নাম্বারটা যার ছিল তার কাছে গেছে, ও আমার বন্ধু ছিল। তো আমি বললাম যে আমি গুলিবিদ্ধ হয়েছি, আমাকে ভাই বাঁচা। এমন পরিস্থিতিও ছিল না যে সে আমার কাছে আসবে, তখন তো অনেক গোলাগুলি চলছে। সে আমার কাছেও ছিল না, অনেক দূরে ছিল। আমি ভাবছিলাম হয়তো বাঁচার আশা নাই আমার, এভাবে চলে যেতে হবে। খুব দীর্ঘ সময় এইভাবে পড়ে থাকার পরে যখন গোলাগুলি বন্ধ হলো, তখন আশপাশের লোকজন এসে আমাকে বাসায় নিয়ে যায়। এলাকার লোকজন বাসায় নিয়ে যায়, আমাকে পানি খাওয়ায়। তারপরে রক্ত যেহেতু অনর্গল বের হয়ে যাচ্ছে, তখন বাধার কিছু ছিল না। তো একজন মহিলা তার ওড়না দিয়ে আমার পাটা বেঁধে দেয় শক্ত করে, যেন রক্ত বের হতে না পারে। তো তারপর তারা অ্যাম্বুলেন্স বা বিভিন্ন গাড়ি খুঁজছিল হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। তখন তো গাড়ির সিচুয়েশন ভালো ছিল না, গাড়ি পাচ্ছে না তারা। তো এক পর্যায়ে একটা ভ্যান পায়, তারা ভ্যান দিয়ে আমাকে একটা হাসপাতালে নিয়ে যায় প্রাথমিক চিকিৎসার জন্য। আমি নাম জানা ছিল না হাসপাতালে। সেখানে প্রাথমিক একটা ব্যথার ইঞ্জেকশন করে আর ব্যান্ডেজ করে আমাকে মিরপুর হাসপাতালে পাঠায়। মিরপুরে তো সেখানেও পরিস্থিতি ভালো না, এত রোগীর, মানুষ বেশি, আর রোগীর পর রোগী আসতেই আছে। তো তারা শুধু একটা রক্ত দেয় শরীরে, আর এটাকে এক্সরে করে তারা আমাকে পঙ্গু হাসপাতালে পাঠায়। তারা যে পঙ্গুতে নিয়ে আসবে, তখন কোনো গাড়িও ছিল না, অ্যাম্বুলেন্স ছিল না। তখন একটা মালগাড়ি ছিল। হ্যাঁ, সেই মালগাড়িতে করে আমাকে পঙ্গুতে নিয়ে আসে। আমাকে কোনো পরিচিত মানুষও ছিল না, একজন অপরিচিত একজন আমাকে নিয়ে আসছে। একজন স্টুডেন্ট, স্কুল কলেজের হবে, তিনি আমাকে নিয়ে আসছে। আমি হচ্ছে আপনাকে ওই যে এলাকাবাসী হচ্ছে মিটফোর্ড পর্যন্ত পৌঁছে দিচ্ছে। জি জি, এলাকার লোকজন। তারপরে ওই জায়গা থেকে আমাকে আর অন্য আরেকজন নিয়ে আসে। শনিরাত্রি থেকে মিটফোর্ড থেকে পঙ্গু হসপিটাল। জি, অন্য একজন নিয়ে আসে, আমি তাকে চিনেও না। তারপর আমি একজন পরিবারের আরেকজন বন্ধুর নাম্বার দিলাম, ও ফোন দিয়ে বলে দিছে যে আমরা পঙ্গু হাসপাতালে আছি, আপনারা এখানে চলে আসেন। তারপর আমার বন্ধু বান্ধব, আমার চাচা চাচা ওরা রাত 8টার দিকে বা 8:30টার দিকে পঙ্গু হাসপাতালে পৌঁছে, 5টা রাত্রে। তারা ডাক্তারের কাছে ছুটোছুটি করার পরে ডাক্তার বলছে যে রাত 12টা বা 1টার দিকে আমার অপারেশন করা হবে পায়ে। জানতাম যে পায়ের গুলি বের করা যায়, ভাবছি হয়তো গুলি বের করা হবে, এত বড় ক্ষতি হবে না। তারপর রাত 12টায় যখন আমাকে এই যে ওটিতে নিয়ে যাওয়া হয়, তখন ডাক্তার আবার বললো যে ভিতরের রোগ একদম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, দুই পায়ের সংযোগ একদম নাই। আমাকে হৃদরোগ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারা চিকিৎসা নিতে চায় না, তারা বলছে যে যদি 6 ঘন্টার ভিতরে আনতে পারতেন তাহলে হয়তো আমরা একটু চেষ্টা করে দেখতে পারতাম। তো যেহেতু 6 ঘন্টা পার হয়ে গেছে, এখন সম্ভব না দেখা। তারপরও আমাদের আত্মীয় স্বজনের বিভিন্ন রিকোয়েস্টে তারা দেখতে বাধ্য হয়েছে। তারা তারপর তারা রাত 2টা বা 3টার দিকে আমাকে ওটিতে নিয়ে গেছে। তারপর যে অপারেশন করার পরে দেখা না, কোনো কাজ হয় না। তাই ইলেকট্রিক শক দিছে, শক দেওয়ার পরে দেখে যে উভয় পায়ের সংযোগ একদম বিচ্ছিন্ন, কোনোভাবে রাখা সম্ভব না। তখন তারা এখান থেকে বলে দিয়েছে যে পঙ্গু হাসপাতালে নিয়ে যা, পা কেটে ফেলতে হবে, পা কাটতে হবে। তো তারা আগে থেকেও বিভিন্ন চিকিৎসা করে আসছে 16 জুলাই থেকে।
তারা তো একটা অভিজ্ঞতা নিয়ে বললো যে আসলে এই বুলেট যেহেতু দুই পা আহ, সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, এটা রাখা সম্ভব নয়। যদিও রাখতে চান তাহলে কিছুদিন পর হয়তো দেখা যায় এটা ক্যান্সারে পরিণত হবে বা এটা পছন্দ ধরে উপরে উঠতে থাকবে। তো রোগীর সুবিধার্থে এটা কেটে ফেলে দিলে ভালো হবে। তো আমরা কোনোভাবে এটা মেনে নিচ্ছি না মেনে বিষয়টা, নিচ্ছেন যে না। সারা রাত চলে গেল হাসপাতালে, বন্ধু বান্ধব হাসপাতালে, পরিবারে কেউ নাই, আমার চাচা ছিল। তার মতো ওই দিন কোনো সিচুয়েশন ছিল না, গাড়ি ছিল না, যানবাহন কোনো কিছুই নাই। পা কাটার কথা শুনে তো একদম নিজেকে আর স্থির রাখতে পারি না। তখন কি বলবো আর, বলার ভাষা নেই আমার। সরকারি সুযোগ সুবিধা বলতে 5ই আগস্টের পরে গত 8 তারিখ পর্যন্ত কোনো সরকার ছিল না। কোনো সরকার নাই। হ্যাঁ। তখন আমাদের খরচ নিজেকেই বহন করতে হয়েছে। তারপর সরকারি হাসপাতাল হিসেবে কিছু ফেসিলিটি আমাদেরকে দিচ্ছে। হ্যাঁ, তারপর আমাদেরকে বিভিন্ন আসবাবপত্র তাদেরকে কিনে এনে দিতে হয়েছে। ওষুধপাতি তো ওরাই দিছে, প্রাথমিকটা ওরাই দিছে, তারপর অনেক ওষুধ আমাকে কিনে আনতে হয়েছে। তারা বলে দিছে অমুক অমুক ওষুধ বা এই জিনিস লাগবে অপারেশনের জন্য, আমরা বাইরে থেকে কিনে এনে দিছি। এইভাবে চলছে। তারপরে যখন সরকার ঘোষণা দিল, তখন থেকে আসলে ফ্রি করা হয়েছে আমাদের জন্য। অপারেশন করার পরে 15 দিন পঙ্গুতে ছিল। তখন বিভিন্ন সংস্থা, আহ, 8 তারিখের পরে 5ই আগস্টের পরে দেখা গেছে বিভিন্ন সংস্থা আমাদের সাথে দেখা করার জন্য আসছে হাসপাতালে। এনজিও। হ্যাঁ, হ্যাঁ, এনজিও তারা আসছে। তারা বিভিন্ন আর্থিক সহায়তাও করছে। তারপরে আমাদেরকে দেখাশোনাও করছে মোটামুটি। তখন কিছু সাহায্য সহযোগিতা পেয়েছি আমি। 15 দিন আমি সেখানে ছিলাম পঙ্গু হাসপাতালে। তারপর আমাকে সেখান থেকে রিলিজ দেওয়া হয়। রিলিজ দেওয়ার পর আমি বাড়িতে চলে যাই। বাড়িতে যাওয়ার পরে সেখানে বাড়িতে আবার 1 মাস ছিলাম। 1 মাস থাকার পরে আমি আবার মোহাম্মদপুর ব্র্যাকে চলে আসি। ব্র্যাক লিম্ফো সেন্টার, এখানে এসে তারা আমাদেরকে ফোন দিছে যে আপনারা চলে আসেন। তারা পঙ্গু হাসপাতাল থেকে আমাদের লিস্ট নিয়েছিল, তারা পায়ের ব্যবস্থা করে দেবে আমাদের জন্য। সেই ভিত্তিতে আমরা এই ব্র্যাকে চলে যাই। ব্রেকে আমাদের সবকিছু খরচ বহন করে। তখন আমি ব্রেকে প্রায় 1.5 মাস ছিলাম। তো তার এই সময়ের মধ্যে যত ওষুধ লাগে তারা আমাদের ব্যবস্থা করে দিয়েছে। তারপর প্লাস পায়ের ব্যবস্থা করছে তারা। আমার বাবা প্রায় 20 বছর যাবত তিনি প্যারালাইসিস একজন রোগী। এদিক দিয়ে উনি বৃদ্ধ হয়ে গেছেন প্রায়। তারপরে মাও অসুস্থ। অসুস্থ বলতে তিনি প্রায় বৃদ্ধ হয়ে গেছে। পরিবারে আমি একমাত্র সন্তান ছিলাম। বোন আছে, 2 বোন আছে, বিবাহ হয়েছে। আর ভাইদের মধ্যে আমি একাই ছিলাম। পরিবারের আহ, জীবিকা উপার্জন আমার উপরে ডিপেন্ড করত। এই ভিত্তিতে আমি অনেক মানসিক একটা চাপের মধ্যে ছিলাম। চাপটা অনেক বেশি ছিল আমার উপর। লজ্জাবোধ ছিলাম বেশি, বিশেষ করে প্রাকৃতিক যে কাজগুলো আমাকে বেডের মধ্যে করতে হতো সেই বিষয়ে আমি তো এটা খুবই, অভ্যস্ত নয়। হ্যাঁ, খুবই সিরিয়াস। আমি আসলে এটা কোনোভাবে মেনে নিতে পারছিলাম না। তারপর বাধ্য হয়ে আমাকে করতে হয়েছে। তো এইসব বিষয়ে আমার প্রেশারটা খুব বেশি ছিল তখন আমার উপর। তারপরে ভবিষ্যতের কিছু চিন্তাধারা চলে আসতো। সব বিষয় নিয়ে আসলে আমি অনেক হতাশ হয়ে পড়েছিলাম তখন। তো এই হতাশার পরে তো আপনি বাড়ি গেলেন। বাড়ি যাওয়ার পরে বাসার মানুষজন আপনার সাথে কেমন ব্যবহার করলো? আসলে মানুষের ভিতরে একটা বুঝ আছে। তখন আসলে তারা হতাশার কোনো কথাই আমার সাথে বলে নাই। সবাই সান্ত্বনার সুরে কথা বলছে, সাপোর্ট দিছে? সাপোর্ট দিছে যে যা কিছু হয়েছে সব আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়েছে, এটা তাকদিরে ছিল, এটা হয়ে গেছে। তো এইসব বিষয়ে তারা আমাকে কোনো কিছু আঘাতজনক কোনো কিছু বলেও নাই, সবাই সাপোর্ট দিছে। তারপরে আপনি লিম্ফো সেন্টারে চলে আসলেন। আপনাকে একটা কৃত্রিম পায়ের ব্যবস্থা করে দিল। এই এরপরে তো আপনার হতাশা লাঘব হওয়ার গল্প যদি থাকে আমাকে একটু বলেন। হতাশা কমারই কথা। কারণ যেখানে পা হারিয়েছি, যেখানে রেস্ট ছাড়া হাঁটতে পারবো এটা কোনো সম্ভাবনাই ছিল না। আর পা নিজে কিনে ব্যবহার করা এটা আমার পক্ষে কোনোভাবে সম্ভব ছিল না। সেই হিসেবে যেহেতু আমি এখন হাঁটতে পারতেছি, সেই হিসেবে অনেকটা কষ্ট লাঘব হয়েছে।